কি সকেট এটা? সিপিইউ সকেট। সেটা তো বুঝছি, মানে মডেল কি? মানে মডেলটা হচ্ছে এটা এলজি এর টাইপ। এটা যে ইন্টেলের এমডি সকেট না কেন? দ্য সিঙ্গেল টিম, সবাই সিঙ্গেল, পুরোটা একটা ডিপার্টমেন্টের সবাই সিঙ্গেল না। So এটা 20 মেম্বার, 15 to 20 মেম্বার্স। আর পুরোটা একটা ডিপার্টমেন্টের। মানে আমি বলতেছিলাম এই টিমে ইউজুয়ালি দেখা যায় এরা সবাই সিঙ্গেল হয়। হ্যাঁ টেকনিক্যালি হ্যাঁ। কারো কাছে কোনো পাওনা থাকলে মাফ করে দিন। ঠিক আছে, একটা সেফ স্পিডে আছি। বাই 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 বাই। আমরা এখন আছি ইনোভার্স বাংলাদেশ 2025-এ। এবারের ইউনিভার্সটা হচ্ছে আপনার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের ক্যাম্পাসে। এখানে আপনার প্রচুর স্টলস আছে, বুথস আছে, বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির টিমগুলো আছে। তাদের ইন্টারেস্টিং সব প্রোডাক্টস এবং আইডিয়াস নিয়ে তারা আসছে। এখানে আমরা আজকে ঘুরে ঘুরে দেখবো যে কী কী আছে বা না আছে, আর হালকা একটু বকবক করার কথা আছে, ওইটাও করতে হবে। এইবারে স্পন্সর হচ্ছে সিটি ব্যাংক। থ্যাঙ্কস টু সিটি ব্যাংক ফর অ্যারেঞ্জিং দিস থিং অর সাপোর্টিং দিস ইনিশিয়েটিভ। আর এবারে থাকছে শহীদ তানভীন ইনোভেশন অ্যাওয়ার্ড, যিনি জুলাইতে আত্মত্যাগ করেছেন। আর এই পাশে এটা কি, এটা কেন? পিসিবি স্টোর। তো চলেন এক একটা বুথে যাই এবং দেখি কি কি আইডিয়া এবার আসছে এবং এর মধ্যে কয়টা অলমোস্ট মার্কেট রেডি এবং কোথা থেকে এগুলোর ক্যাপিটালস আসবে, কোথা থেকে সাপোর্ট আসবে এবং এর মধ্যে কয়টা অ্যাকচুয়ালি টেক অফ করবে আর কয়েকটা নতুন আইডিয়াস দিকে চলে যাবে। সকেট কোনটা? সকেটের মধ্যে লেখা আছে সিপিইউ সকেট। কোনটা কোনটা? হ্যাঁ কি সকেট এটা? সিপিইউ সকেট। সেটা তো বুঝছি, মানে মডেল কি? মানে মডেলটা হচ্ছে এটা এলজি এর টাইপ। এটা যে ইন্টেলের এমডি সকেট না কেন? এমডি সকেটটা আলাদা মানে মডেলের। আমাদের মেশিন লার্নিং এটা হচ্ছে অনেক অ্যাডভান্স টপিক। আমরা কিন্তু ওয়ার্ল্ডে আছি, এমন একটা ওয়ার্ল্ড যেখানে সবকিছু এআই, সবকিছু ওয়ার্ল্ড এআই চলবে। বাট এআই কীভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিনস এটা আমাদের শিখতে হবে না, জানতে হবে না। আমাদের স্টুডেন্টরা এখানে আসে মানে বিভিন্ন মেশিন লার্নিং মডেল বিহাইন্ড দ্য সিন ব্যাকগ্রাউন্ড কীভাবে কাজ করে, যেমন নিউরাল নেটওয়ার্ক ক্লাসিফিকেশন। আর কি আমাদের মানে দুটো বাদ থাকে, রেড একটা ব্লু ডাটা, দুটোকে আলাদা করার জন্য আর কি কীভাবে ব্যাপার। যেমন আমরা নয়েজ দিলাম, ডিস্ট্রিবিউশন চার্ট করি, ডিস্ট্রিবিউশন চার্ট হবে, মানে লার্নিং রেট কত ফাস্ট লার্নিং হবে, আমার ব্যাচ সাইজ, টাইম লাগে আর কি মেশিন লার্নিং সার্চ করতে। এরপর আমাদের আরও অনেকগুলো আছে এরকম। আমরা যে অনেক আর্ডিনো খরচ করি না, আর্ডিনো কিনি, বিভিন্ন ইলেকট্রনিক্স পার্টস কিনি, বা সমস্যা হয় কি আমরা যখন কিনি তখন আমাদের জানতে হবে না এটা যে সঠিক নাকি ভুল পার্টস, তাকে আমাদের এক্সপেরিমেন্ট করতে হয় না, এক্সপেরিমেন্ট করার পর তারপর স্টুডেন্টরা কিনবে। এই জন্য আমাদের এখানের মাধ্যমে আগে পুরোপুরি ভার্চুয়ালি রান করবে, এরপর এখানে কোড দিবে, এরপর রান করবে। যেমন সাইমন সেজ গেম, এটা গেম আর কি এখানে সিলেক্ট করা হয়েছে আর কি। এখানে কি মানে বলা লাগে সাইমন কি বলছে, সে কাজ করা লাগে। বাট আমরা যে বাইরে দিয়ে দেখি, তার ভিতরে যে মাইক্রোস্কোপ লেভেলে মানে প্রত্যেকটা মলিকুলার অ্যাটম কীভাবে চেঞ্জ হয় একসাথে ইনজেকশন, এটা আমরা কখনো বুঝতে পারি জানতে পারি না। ওষুধ পাওয়ার জন্য মাইক্রোস্কোপ কিনে লাগবে, টাকা পয়সা না, খরচ করতে অনেক কষ্ট হয়। তা আমাদের স্টুডেন্টরা কী করবে, এখানে বিভিন্ন মানে পদার্থের মানে লিকুইড অবস্থা, গ্যাস অবস্থা কীভাবে কাজ করে। যেমন এখানে গ্যাস প্রত্যেকটা আলাদা হয়ে গেছে অ্যাটমগুলো, মলিকুলগুলো। এটা হচ্ছে নিয়নে আমাদের দাও, এটা হচ্ছে H2O মলিকুলস আর কি, একসাথে আছে অবস্থা, লিকুইড অবস্থা, সলিড হচ্ছে গ্যাস। এছাড়া আবার লিকুইড করা যায়, লিকুইড করা যায়, কোল্ড করা যায়, কোল্ড করতে আস্তে আস্তে নিচে আসবে। কিছু টপিক হচ্ছে কিন্তু আমাদের নিজের বানানো, আর কিছু টপিক হচ্ছে অনলাইন থেকে রিসোর্স নেওয়া। এরপরে অ্যাসেটগুলো কালেক্ট করে নিয়ে আসি। অ্যাসেট বিল্ডের কোনো টিম আছে? টিম নাই, আমাদের একটু বাজেট হইলে পরে এগুলো অ্যাসেটগুলো নিজেরা বানানো যেত। আইডিয়াটা ভালো আছে। হ্যাঁ বুঝছেন তো, মানে হ্যাঁ স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল নলেজের জন্য আর কি। আপনার ভিডিও দেখে সব কিছু দিয়ে অনেক নলেজ আসছে। কই এই নলেজ কই, আর আমরা কি করতেছি? নাইস, ভেরি নাইস। আপনার ভিডিও থেকে আমি হচ্ছে পিসি সম্পর্কে অনেক নলেজ পেয়েছি। প্রজেক্টটা হচ্ছে মূলত ফার্মিং এবং হচ্ছে ফায়ার সিকিউরিটি দুইটা একসাথে দেখে। আচ্ছা, যে ফার্মিং এর দিকে যাই, ফার্স্টে আমি একটা ছোট সার্কিট তৈরি করেছি। এটা মেইনলি মেজার করবে আমার জমিতে কি পরিমাণ পানি আছে। যখনই পানি স্বল্পতা দেখা দেবে, বাজারের মাধ্যমে বিদ্যুৎ করে আওয়াজ করবে, ফার্মার অ্যালার্ট হয়ে যাবে যে ওখানে পানি স্বল্পতা আছে। সে ড্রোনের মাধ্যমে বা হচ্ছে আমাদের বটের মাধ্যমে পানি দিতে হবে। ড্রোন দিয়ে পানি দিলে হচ্ছে আমি এরকম নজল লাগিয়ে দিব ড্রোনের সামনে, দেন হচ্ছে ওটা দিয়ে পানি দিতে পারবে। এটা কি কানেক্টেড থাকবে রিজার্ভারের সাথে? না, রিজার্ভারের সাথে না, সেক্ষেত্রে অল্প পরিমাণ পানি দিয়ে সে পানি দিতে হবে। ড্রোন কি পরিমাণ পানি ক্যারি করতে পারবে? আমার AFPV ড্রোন 2 কেজি মতো ওয়েট নিতে পারে।
2 লিটারে কি খেতে পানি দিয়ে পোষাবে? না, তো সেক্ষেত্রে আমি এটাতে বীজ বপনের সিস্টেমটা করবো। লাইক আচ্ছা, নিউ ইয়র্কে যে ড্রিল সিডস যেটা বের হয়েছে, ছড়াই দিলে নিজে নিজে ড্রিল হয়ে যায় ওটার স্ট্রাকচারের কারণে। তা আমি মেনলি জোন দিয়ে ওটা বেটার ওয়ে দিতেছে প্রত্যেকটা ফিল্ডের মধ্যে পানির লাইন করে দেয়া, ওটা অটোমেট করে দেয়া, যখনই সিগন্যাল দিবে যে পানি কম আছে পানি দিতে থাকবে। জি, দ্যাট ইজ ইজিয়ার সলিউশন আই থিংক। তবে নাইস আইডিয়া, তবে আমরা আরেকটু ফাইন টিউন করার জায়গা আছে। থ্যাংক ইউ। হ্যালো, এটা এক্সপ্লেন করবে কি? জি জি নাম, আলিফ। কোন ডিপার্টমেন্ট? আমরা এই পুরো টিমটাই হচ্ছে ভাইয়া ট্রিপল ডিপার্টমেন্টে, আইবি Triple ট্রিপল ডিপার্টমেন্টে। এই প্রজেক্টটা পুরোটাই ট্রিপল ডিপার্টমেন্টে আমাদের। দ্য সিঙ্গেল টিম, সবাই সিঙ্গেল, পুরোটাই একটা ডিপার্টমেন্টে, সবাই সিঙ্গেল না। আর পুরোটা একটা ডিপার্টমেন্টে। মানে আমি বলতেছিলাম এই টিমে ইউজুয়ালি দেখা যায় এরা সবাই সিঙ্গেল হয়। হ্যাঁ হ্যাঁ মানে আছে এক দুজন আছে। হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট দিস থিং? আমরা হচ্ছে একটা ফর্মুলা স্টুডেন্ট কার বানিয়েছি। তো হ্যাঁ। এখানে হচ্ছে আমরা মোটর থেকে শুরু করে মোটর কন্ট্রোলার এন্ড 3D ডিজাইন এভরিথিং হচ্ছে আমরা নিজেরাই করেছি। এই মোটরের স্ক্রিনটা 440 ভোল্টে রান করার কথা ইন্ডাস্ট্রিয়াল গ্রেডে, যেটাকে আমরা 60 ভোল্টে রান করাচ্ছি। পাওয়ার ইলেকট্রনিক্সের যে সার্কিট সিমুলেশন থেকে শুরু করে যা সবকিছু হচ্ছে আমরা এই পিসিতেই করে থাকি। এন্ড দেন সলিড ওয়ার্কে আমরা 3D ডিজাইনিং এর কাজ করেছি, যে আমরা হচ্ছে চ্যাসিসটা ডিজাইন করা, স্ট্রেস সিমুলেশন, যে চ্যাসিসটা ভেঙে যাবে কিনা, যদি হচ্ছে এটাকে বিভিন্ন দিক দিয়ে ট্রেস দিয়ে আমরা চেক করি। আর আমরা হচ্ছে চায়নার কম্পিটিশনটার জন্য হচ্ছে মূলত টার্গেট করে ডেডলাইন ফলো করে এটা চায়না কোনটা? ফর্মুলা স্টুডেন্ট চায়না। তো 2025 এটার কম্পিটিশনটা এই নভেম্বর 18। এইখানে একটা আমার ফান্ডামেন্টাল কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে এইটা যে প্রোডাক্ট যে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে ওইখানে কি কস্ট ইফেক্টিভ হওয়া বেশি জরুরি? আমরা কেন বাজেট ফ্রেন্ডলি পাওয়ার ট্রেনটাই আমরা কেন শুরু করলাম? নট অনলি যে হচ্ছে আমরা ফর্মুলা স্টুডেন্ট কম্পিটিশনটাকে যে হচ্ছে টার্গেট করতেছি তা না, আমরা যে পাওয়ার ট্রেনটা এখানে আপনি কিন্তু ফুল একটা ইনোভেশন দেখতেছেন, যে মোটর কন্ট্রোলার থেকে যে মোটর রিডিজাইনিং, হ্যাঁ, পুরোটা একটা ইনোভেশন। মানে এটা অলরেডি মার্কেটে এক্সিস্ট করে না, আমরা যে ইনোভেশনে গাড়িটা বানিয়েছি। ফর্মুলা স্টুডেন্ট নিয়ে অ্যাপ্রোচ করার কারণ যে আমাদের মোটর কন্ট্রোলারটা একটা রেস কারকে চালানোর মতো সক্ষমতা রাখে। তো মানুষদেরকে সেই কনফিডেন্টটা দেয়া যে একটা আমাদের যে পাওয়ার ট্রেনটা বানানো এটা হচ্ছে আমরা মানুষদেরকে মানে রেস কারের মাধ্যমে ইন্ট্রোডিউস করে, যে মানুষদের মাঝে একটা বিশ্বাস যে আমাদের এই পাওয়ার ট্রেনটা রান করবে। সো দেন হচ্ছে আমাদের নেক্সট স্টেজ যেটা, সেটা হচ্ছে কমার্শিয়াল লেভেলে যাওয়া, যে বাজেট ফ্রেন্ডলি ইলেকট্রিক ভেহিকেলের পাওয়ার ট্রেন। জাস্ট ইমাজিন আমরা এটা কত দিয়ে কিনছি, 9000, অনলি 9000। ধোলাইখাল থেকে 10 হর্স পাওয়ার। আমি ভাবছিলাম খালি যাতায়াত ভাড়া। আপনারা পাওয়ার ট্রেনটা গাড়িতে দেখেছেন, তো গাড়ির পাওয়ার ট্রেন। আর এখন দেখেন যে মোটর কন্ট্রোলারটা গাড়িতে এক্সপোজ ছিল, এটা মোটর কন্ট্রোলারটা এই দুই সাইডের ভিতরে, আর ব্যাটারিটা ট্যাঙ্কির ভিতরে। এস্থেটিকটা থেকে গেল। আমরা হচ্ছে ট্র্যাডিশনাল লুকটা আমরা ফলো করেছি, যাতে ট্র্যাডিশনাল লুকের হচ্ছে কোনো ড্যামেজ না হয়, যাতে আগলি না হয়, দেখতে সুন্দর থাকে। আমরা ইঞ্জিন এন্ড এভরিথিং ফেলে দিয়ে এখানে হচ্ছে আমরা মোটর এন্ড হচ্ছে গিয়ার বক্সটা ইনস্টল করে দিছি। এটা হচ্ছে এটা আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট অলরেডি, এটা হচ্ছে টেস্টিং ফেজ। Nobody likes a Cybertruck, no. ওই জন্য আর কি খুব সুন ইনশাআল্লাহ আমরা হয়তো একটা স্টার্টআপ করতে পারি এটা নিয়ে। তো এই হচ্ছে আমাদের কমার্শিয়াল প্রোডাক্ট এন্ড ইউ ক্যান সি দ্য ইনোভেশন। আমি দেখছি যে প্রাইস একটা বড় ফ্যাক্টর হইতেছে, যেটা হাউ মেনি প্রোডাক্ট ইউ ক্যান বিল্ড পার ডে। প্রোডাকশন যত বেশি তত কস্ট কমে যাবে। হার্ড ডিস্কের দাম কমতে কমতে কোথায় আসছে? এখন যত বেশি বানানো হবে প্রোডাকশন প্রসেসের যে কস্ট ওটা তত কমতে থাকবে, কমতে থাকবে। যত আমার মানে হাতে বানানো হবে তত কস্ট বেশ থাকবে, বেশি কমে যাবে না। এই যে ল্যাম্বোটেম্বোটের কিছু গাড়ি আছে না যেগুলো হাতে বানায়, এর কস্ট জীবনে কমবে না, না, কমানো পসিবলই না। অটোমেটেড গাড়ি, এই যে টয়োটার লাইন, পানির দামই নেই। একটা অফার করতে চাচ্ছিলাম যে আপনি গাড়িটা চালান। আমি তো গাড়ি চালাতে পারি, খুবই নরমাল গাড়ি, অ্যাক্সেলারেটর, কোনো ট্রান্সমিশন নাই, কিচ্ছু নেই, জাস্ট খালি পাড়া দিলে আর জাস্ট খালি স্ক্রিনশট যেন না হয়ে যায় দুইটা, সেটা আর কি একটু ভালো রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ব্রেক আর হচ্ছে ওই অ্যাক্সেলারেটর। আচ্ছা আচ্ছা, কারো কাছে কোনো পাওনা থাকলে মাফ করে দিন। ঠিক আছে, একটা সেফ স্পিডে আছি। বাই 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 বাই। অনেক স্পেস লাগতেছে। হ্যাঁ, এটা টার্নিং রেডিয়েশন অনেক বেশি। হ্যাঁ, আবার দেন, স্টিয়ারিংটা সোজা করে ফেলেন। বাইরে যাবো গা, যাই। হ্যাঁ, সমস্যা নেই তো বাইরে গেলে, এত মজা লাগতেছে। এটা কি ইঞ্জিন আটকাবে না তো?
স্পিড লিমিটেড, বেশি জোরে দিলে পর বন্ধ হয়ে দিতেছে। ড্রিফট ড্রিফট এটা দিয়ে মানে এখন হচ্ছে 30 লক করা অথবা আরো আছে, আস্তে আস্তে ইনক্রিজ করা যায়। মোটর হচ্ছে আপনার ব্যাক নাই 16,000 আরপিএম পর্যন্ত নেওয়া যাবে, আর আমরা এখন হচ্ছে 6,000 আরপিএম পর্যন্ত লিমিট করে রাখছি। এইখানে আরো কমে। হেলমেট আছে কারো? তাহলে একটু ভাবটা একটু ভালো। হেলমেট ওই যে বাইকের মধ্যে হেলমেট। Sideline, Perez goes off the track, cuts the chicane, off goes Leclerc, through goes Hamilton. হ্যাঁ, একদম পার্ক করে ফেলি। জিতে গেলাম। সুন্দরভাবে টানলেন, এটা নিয়ে বালিশের পাশে রেখে ঘুমাবেন। আমার উদ্ধার করবো। দুই দিক থেকে টান দিলে কেমনে হবে? এটা হচ্ছে ব্র্যাকের ডুবুরি টিমের ডুবোটেক। এখন এই দুটা টেস্টিং এর সময় আমার কয়েকবার বলছিল আসতে, আমি যাইতে পারিনি। এই জন্য যখন ওরা সবাই ভিতরে চলে গেছে তখন চুপি চুপি আসছি, কারণ এবার পাইলে পরে আমার কি করবো আই ডোন্ট নো। এইটা প্রবাবলি সিঙ্গাপুরের লাস্ট কন্টেস্টে চ্যাম্পিয়ন হয়েছে। এটা অ্যাবসলিউটলি জোস, এবং অলরেডি মনে হয় নেভির সাথে একটা প্রজেক্টে কাজ করতেছে ব্র্যাক ডুবুরি। তো কোনো একদিন যদি সুযোগ হয় নামায় দেওয়া হবে আমাদের পিসি স্টোরের পাশের খালে, দেখা যাক কি হয়। এটা মিরপুরে একটা স্টেডিয়াম আছে, আপনি ইন্ডোর স্টেডিয়াম, ওইখানেও এটা টেস্ট করছে। ওই দিনও যাই নাই আসলে, কারণ এইসব প্রজেক্ট দেখলে আসলে খারাপ লাগে যে আমরা এগুলোর সাপোর্ট দিতে পারি না। আমাদের ওই পরিমাণ মানে স্কোপস খুব লিমিটেড। যদি আরেকটু স্কোপ থাকতো ভালো হইতো। আমরা ছোটবেলায় কাগজ টাগজ দিয়ে নৌকা বানাই দিচ্ছি, আর এখন পোলাপান কি করতেছে। ও ভালো কথা, ডুবুরিকে ইউসিসি থেকে স্পন্সর করা হয়েছে, সো থ্যাঙ্কস টু ইউসিসি। আর এই পাশে সাস্টের একটা গাড়ি আছে, সাস্টে কেউ নাই, ডিসকাউন্ট ব্যাট মোবাইলে বসে আছি। ওরা থাকলে ভালো হইতো, যেমন স্পেশাল কি আছে জানার সুযোগ থাকতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ার্ল্ডের টপ 5টা কোম্পানির নাম কে কে বলতে পারে? 1 নম্বরে কে আছে? এনভিডিয়া, $5 ট্রিলিয়ন। 2 নম্বরে কে আছে? 3 নম্বরে কে আছে? 4, সবই টেক কোম্পানি। অন্য কোনো কোম্পানি আছে কি? গুগল, ইয়েস গুগল, অ্যালফাবেট, মেটা, সব টপ কোম্পানিগুলো টেক কোম্পানি। বাংলাদেশের 2টা বা 3টা বড় বড় টেক কোম্পানির নাম যদি আমরা জানতে চাই। এই আপনি হাসতেছেন কেন? ওয়ালটন বলে? যাই হোক, ওয়ালটন বললে কেউ হাসবেন না। স্টিল যেমনই হোক আমাদেরই দেশের কোম্পানি এবং আমাদের টপ কোম্পানিগুলোর মধ্যে একটা। নাম্বার 2 বাংলাদেশের টেক কোম্পানি উল্কা সেমাই, ইয়েস, সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করে। আর কোনো কোম্পানি? নিউরাল সেমি, ইয়েস, নিউরাল সেমিও সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করতেছে। তো যদি আমরা বলি বাংলাদেশ থেকে বাইরের দেশে কাজ করতেছে বড় বড় কোম্পানিগুলোর মধ্যে ওয়ালটন প্রবাবলি হার্ডওয়্যারের দিক থেকে কিছুটা করতেছে, কিন্তু যদি আমরা বলি যে অ্যাকচুয়াল খুব কোর লেভেলে কাজ করতেছে তাইলে উল্কা সেমাই আর নিউরাল সেমি এদের নামই আসবে। এখন প্রবলেমটা কি? বাংলাদেশ থেকে এত কম কোম্পানি দেশের বাইরে কাজ করতেছে কেন? এবং মেইন যে জায়গাগুলোয় কাজ করা দরকার, লাইক এনভিডিয়া, টেসলা, স্পেসএক্স, অ্যাপেল, মাইক্রোসফট, এই লেভেলের কোম্পানি কেন বাংলাদেশে হচ্ছে না? এইখানে যারা আছে তারা কম বেশি সবারই স্টার্টআপস আছে, আইডিয়াস আছে, কেউ কেউ R&D দিয়ে কাজ করতেছে, কিন্তু আমরা বিজনেস দ্বারা করতে পারতেছি না কেন? প্রবলেমটা কি? এইটা নিয়ে আসলে আমি কথা বলতে চাচ্ছিলাম আজকে, কারণ আমার মনে হয় এইখানে আসলে জ্ঞান দেওয়ার মতো লোকজন নাই। সবাই অলরেডি জ্ঞান নিয়ে বসে আছে এবং অনেকের জ্ঞান অনেক বিষয়ে আমার থেকে অনেক বেশি। কিছু একটা বলে ফেসে যেতে পারি, এর জন্য সেফ পাথে চুইনে আসলাম। এইখানে আমি আস্তে আস্তে দেখলাম অনেকগুলো বুথ আছে, বুথগুলোর মধ্যে অ্যাবসলিউটলি অ্যামেজিং কিছু আইডিয়াস আছে, কিছু প্রোডাক্টস আছে, কিন্তু এই প্রোডাক্টগুলো আদৌ কি আমরা বাজারে দেখতে পারবো কিনা, বা এগুলো প্রফিটেবল হবে কিনা, নাকি দিন শেষে দেখা যাবে সব কটা ছেলে পেলে বড় বড় কোনো কোম্পানিতে জব নিয়ে চলে যাচ্ছে। খুব মজার একটা ব্যাপার হইতেছে, NV1 ফেল করার পরে এনভিডিয়া কিন্তু ব্যাংকরাপ্ট হয়েই গেছিল প্রায়। তারপর আরও কয়েকজন ইনভেস্টর থেকে অল্প কিছু টাকা ধারটা নিয়ে তারা পরের প্রোডাক্টটা লঞ্চ করছে খুব তাড়াতাড়ি। ভিভা ওয়াজ এ বিগ হিট
ওরা মাইক্রোসফটের কাছ থেকে অর্ডার পাইছে, ওই সময় যারা গেম নিয়ে কাজ করতো সেগা, আরও বেশ কয়েকটা কোম্পানি, ওরা সবাই ওদের থেকে প্রোডাক্ট নিছে এবং তারা খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন ইউনিট সেল করে ফেলছে। আমরা যখন কন্টেন্ট বানাইতাম তখন ভাবলাম যে মনের সুখে কন্টেন্ট বানাই, ভালোই লাগে, মানুষজন একটু কমেন্ট দেয়, অ্যাপ্রিসিয়েশন দেয়, ইট ফিলস নাইস। পরে দেখলাম যে যেই পরিমাণ কন্টেন্ট বানাইছি 4-5 বছর পরে আমরা এনভিডিয়া থেকে ডাক পাইতেছি যে তোমরা আসো আমাদের জিটিসিগুলো জয়েন করো। পরে দেখলাম যে প্লেনের টিকিট তো পাওয়া যাচ্ছে না, মানে প্লেনের টিকিটের যে দাম ওই টাকা কেমনে ম্যানেজ করবো। বাসায় বললাম, আব্বা বললো কি হবে এইসব প্রোগ্রামে গিয়ে, এইসব ইভেন্টে গিয়ে, চাপাবাজি করলাম যে এখানে গেলে বিশাল ব্যাপার হবে, বলা যায় না এরপরে এনভিডিয়া ঢুকে দিতে পারে। আমরা আসলে আমাদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে আমরা জব করবো, চাকরি বাকরি করবো, এবং আমাদের বাবা মারা করে আসছে, এই জন্য আমরাও করতেছি। আমাদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশনগুলো এরকম হয়, আমার বাবা এই পার্টি করতেন বা ওই দল করতেন বা ওই লীগ করতেন, এই জন্য আমার উপর এটার ছায়া আছে। আসলে ব্যাপারটা এমন হওয়া উচিত, আমাদের সবারই এর বাইরে চিন্তা করা উচিত। যেমন আমার কাছে 10টা প্রোডাক্ট আছে, আমি খুব ভালো প্রোডাক্ট, আই নো যে এই প্রোডাক্টগুলো লঞ্চ করতে পারলে দে উইল ওয়ার্ক, দে উইল মেক মানি, কিন্তু ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়ার যে একটা বিশাল লেআউট আছে, এই লেআউটটা বাংলাদেশের যত বড় বড় কোম্পানিগুলো আছে কারোর জন্য প্রসেসটা খুব একটা স্মুথ ছিল না। মজার স্টোরি যদি আমি বলি যে এনভিডিয়ার ব্যাপারটা আসলে খুব ড্রামাটিক। এনভিডিয়ার মতো সবার সিচুয়েশন হয় না। স্টক মার্কেটে যাওয়ার পরে 90 মিলিয়ন থেকে একটা 5 ট্রিলিয়নের কোম্পানি হয়ে যাওয়া ইজ কোয়াইট রিমার্কেবল, যেটা ওভার দ্য ইয়ার্স তারা বাড়ায় গেছে। তাদের জিপিইউ লাইন আপ, যেটা ছাড়া এখন ওয়ার্ল্ডের কোনো চ্যাটবটস, কোনো এআই কাজ করতে পারে না। WD-40 হচ্ছে একটা ডে টু ডে প্রোডাক্ট, যেটা সারাদিন যে কোনো কাজে লাগতে পারে। সো এইটার একটা আনবিটেবল মার্কেট আছে, যেটা ভেরি মাচ কনজিউমার সেন্ট্রিক। আর হোয়াট এনভিডিয়া ডিড, এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের ডাইনামিক্স চেঞ্জ করে দিতেছে এমন একটা স্ট্রেঞ্জ ওয়েতে, যেটা আমরা 5 ইয়ার্স বা 10 ইয়ার্স আগে আমরা হয়তো চিন্তা করি নেই, অনেকে প্রেডিক্ট করছে। বোস্টন ডাইনামিক্সের অ্যাটলাস, টেসলার অপটিমাস, এরকম কয়েকটা, রাইট? এই সব কয়েকটা ব্রেন যেটা আমরা বলি, এই ব্রেনটা প্রোভাইড করতেছে এনভিডিয়া। একটা সিমুলেটেড ওয়ার্ল্ড বানাইছে, নাম দিছে ওমনিভার্স R2। সেটার মধ্যে ওয়ার্ল্ডে যা কিছু হচ্ছে সবকিছু মিমিক করে সিমুলেট করা হইতেছে, সো দ্যাট একটা রোবটকে রিয়েল লাইফে ট্রেন করা লাগতেছে না। বাংলাদেশে আমার কাছে মনে হয় যারা যা কিছু প্ল্যান করে বা আইডিয়াস দিয়ে আগায়, তাদের আইডিয়াগুলো বেশি দূর যায় না। আর যাদের প্ল্যান থাকে যে না এখান থেকে কিছু টাকা পয়সা বানায় টানে তারপরে বিদেশ চলে যাবো, তারা অনেকেই পাওয়া যায়। তো আমাদের ইকোসিস্টেমে কিছু জটিলতা আছে, ইকোসিস্টেমগুলো নিয়ে আরো কাজ করা উচিত। কারণ একটা অদ্ভুত প্রবলেম যদি আমি বলি, যে আমাদের একটা সাবসিডি আছে পিসিবি স্টোর, তো এইখানে কিছু প্রোডাক্ট সেলটেল হয়। তো ওইখানে একটা প্রোডাক্ট অর্ডার দিলে পরে কেউ যদি রিফান্ড চায়, তাহলে আমি শুনছি ভোক্তা অধিকারের আইন আছে, তারে খুব তাড়াতাড়ি টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, প্রবাবলি উইদিন 24 আওয়ার্স অর সামথিং। সমস্যা হচ্ছে পেমেন্ট প্রসেসর যেগুলো আর কি বাংলাদেশ ব্যাংক অ্যাপ্রুভ করে রাখছে, তার মধ্যে সবচেয়ে টপ একটা হচ্ছে SSL কমার্স। SSL কমার্সে আপনি যদি রিফান্ড রিকোয়েস্ট ইনিশিয়েট করেন, তাহলে তারা মনে হয় 5 to 7 ওয়ার্কিং ডেজ টাইম নেয়, এবং এটা বাংলাদেশ ব্যাংকের আইন। এখন যেই জিনিসটা অ্যাপ্লাই করতেছে সে যাবে কই? না কাস্টমারের ভালোবাসা পাইলো, না দেশের ভালোবাসা পাইলো। এগুলো কেমনে সলভ হবে, কত বছর সলভ হবে, আই ডোন্ট নো। মানে যদি প্রপার প্ল্যান ওয়েতে একটা কোম্পানি আগাইতে পারে এবং সব ধরনের পসিবল অপরচুনিটিস ইউজ করতে পারে, তাইলে দে ক্যান গ্রো লাইক এনভিডিয়া 5 ট্রিলিয়ন। কিন্তু WD-40 আসলে বিলিয়নের কোম্পানি। তো এই হইতেছে বাস্তবতা, এই হইতেছে অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আইডিয়াসগুলো আছে, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ রিসোর্সেস নাই এটা বলবো না, রিসোর্সেস আছে। আমি দেখি যে পোলাপানের মধ্যে টেন্ডেন্সি আছে যে বিদেশ চলে যাই পড়াশোনা করে, দ্য বিগেস্ট ড্রিম ইজ টু লিভ বাংলাদেশ। এখন গিয়ে ভাই কি করবা? দেখা যায় 90 জনের মধ্যে একজন, 90 জনে একজন না, 1000 জনে একজন মানে টপ কোম্পানিগুলো চাকরি পায়, এবং এই জন্যই আমরা পোস্টার বানাই, নিউজ পেপারে নিউজ করি, টিভি চ্যানেলে নিউজ হয়। আর বাকি যারা আছে তারা অনেকে অড জবস করে, অনেকে দেশে ফেরত চলে আসে। তো বাংলাদেশ ইজ গ্রেট, মানে এইখানে অপরচুনিটিসের কোনো সীমা নাই, কম্পিটিশন খুব কম, অপরচুনিটিস হিউজ, মার্কেট হিউজ। রাইট প্রোডাক্ট রাইট ওয়েতে যদি ম্যানুফ্যাকচার করা যায় এবং কাস্টমার কাছে পৌঁছায় দেওয়া যায়, খুব তাড়াতাড়ি বাংলাদেশে গ্রো করা পসিবল। কিন্তু রাইট প্ল্যান্স আর রাইট সাপোর্ট না পাইলে পরে, যদি শুধু গভর্নমেন্টের দিকেই তাকায় থাকা লাগে, তাইলে পরে এই কোম্পানিগুলো আর দেশের বাইরে যেতে পারবে না। মেধা যদি থাকে তাহলে বাকিটুকু ইউ গাইস ক্যান অলসো লার্ন দিস থিংস, এবং এগুলো নিয়ে টুকটাক এখন থেকে যদি আপনারা গুছাই নিয়ে আসেন, শুধু আইডিয়া ইজ গ্রেট, বাট আইডিয়ার সাথে প্রপার প্ল্যানিং ইউ আর গোয়িং টু বি দেয়ার। দেখা হবে, কেউ বড় কিছু বানাবেন, বানাই ফেলে ডাইকেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ এভরিওয়ান।